11 অনুশীলনীর 8 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 8 নম্বর পর্বে আমি তোমাদের মূল বইয়ের 13 নম্বর অঙ্ক সমাধান করাবো। দেখো 13 নম্বর অঙ্কে বলা আছে নিচের উপাত্ত সময়ের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। মানে প্রথমে গড় নির্ণয় করতে হবে, এরপর আয়তলেখ অঙ্কন করতে হবে। তো দেখো আমরা যদি গড় নির্ণয় করতে হবে তো দেয়া আছে, দেখো দেয়া আছে বয়স দেয়া আছে বছরে, যেটা দেয়া আছে 5 থেকে 6, 7 থেকে 8 এইভাবে দেয়া আছে। এরপর দেয়া আছে গণসংখ্যা দেয়া আছে। এখন গড় নির্ণয় করতে বলছে, আমরা প্রথমে গড় নির্ণয় করব, এরপর আয়তলেখ আঁকবো। তবে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আমি বোর্ডে হয়তো আয়তলেখটা আমি সঠিকভাবে বোঝাতে হয়তো সক্ষম নাও হতে পারে, এই জন্য তোমাদের প্র্যাকটিক্যালি একেবারে খাতায় আমি দেখাই দিব। তো আমি গড় নির্ণয় তোমাদের বোর্ডে শেখাচ্ছি, আয়তলেখ তোমাদের আমি খাতায় শেখাবো। তো দেখো প্রথমে দেয়া আছে বয়স বা বছর, বয়স যেটা আছে সেটা হলো বছরে দেয়া আছে। তো যেটা আছে 5 থেকে 6 এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। দেখো শ্রেণী ব্যাপ্তি দেখেছে 5 থেকে 6, এটা হলো শ্রেণী ব্যাপ্তি। এরপরে দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে। তো প্রথমে বয়স বা বছর এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এরপরে আমরা বের করব শ্রেণী মধ্যমান। দেখো শ্রেণী মধ্যমান কিভাবে বের করব, প্রথমটা শেষেরটা যোগ করব। 5 আর 6 যোগ করলে 11 হয়, 11কে 2 দ্বারা ভাগ করলে হয় 5.5। এরপর দেখো 7 আর 8 যোগ করলে 15 হয়, 15কে 2 দ্বারা ভাগ করলে 7.5। 9 আর 10 যোগ করলে হয় 19, 19কে 2 দ্বারা ভাগ করলে হয় 9.5। এভাবে আমরা বের করব শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেওয়া আছে গণসংখ্যার ইংরেজি নাম ফ্রিকোয়েন্সি। গণসংখ্যাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। দেওয়া ছিল যেগুলো আমরা সেগুলো লিখেছি। এবার টোটাল গণসংখ্যা যোগ করলে বলা হয় n। দেখো টোটাল গণসংখ্যা যোগ করলে বলা হয় n। এরপরে আমরা বের করব এপাই xi, মানে গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান গুণ করব। তাহলে দেখো 5 মানে এপাই আর xi গুণ করে এখানে লিখব। দেখো 5.5 আর 25 গুণ করলে হয় 137.5। ক্যালকুলেটরে প্রেস করলে তুমি 137.5 পাবে। 7.5 আর 27 গুণ করলে হয় 202.5। 9.5 আর 28 গুণ করলে হয় 266। 11.5 আর 31 গুণ করলে হয় 356.5। 13.5 আর 29 গুণ করলে হয় 391.5। 15.5 আর 28 গুণ করলে হয় 434। 17.5 আর 22 গুণ করলে হয় 385। এখন দেখো আমরা এপাই xi পেয়ে গেছি। এবার এপাই xi টোটালটা যোগ করলে বলা হয় সামেশন অফ এপাই xi। এই টোটালটা যোগ করব, যোগ করলে বলা হয় সামেশন অফ এপাই xi। টোটালটা যোগ করলে আসে, ক্যালকুলেটরে তুমি যদি যোগ করো সেক্ষেত্রে আসে 2173। এখন দেখো আমরা সামেশন অফ এপাই xi পেয়েছি আর n পেয়েছি। আমরা গাণিতিক গড়ের সূত্র জানি সামেশন অফ এপাই xi ভাগ n। সামেশন অফ এপাই xi মানে 2123 আর n সমান হচ্ছে 190। 2123 ভাগ 190 সমান আসে 11.44 বছর। এটা যেহেতু বয়সটা দেওয়া আছে বছরে, সুতরাং আমার আসছে এত বছর প্রায়, এটার প্রায় লিখছি। এরপরে দেখো তাহলে উত্তর হচ্ছে গড় এত বছর প্রায়। কারণ কি এরপরে দেখো 4-এর পরে 3, 6 এরকম ক্যালকুলেটর আসে, আমরা একবারে 2 দশমিক পর্যন্ত লিখছি, 4 লিখে দিয়েছি, এত বছর প্রায়। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো আমার যে ব্যাপারটা থাকে, আমার গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ এপাই xi ভাগ n। আমরা সামেশন অফ এপাই xi বের করছি আর গণসংখ্যার যোগফল হচ্ছে n। এবার আমরা মান বসিয়ে দিলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো আমার গড় নির্ণয় করা শেষ। এখন আমরা আয়তলেখ শিখবো। তবে আয়তলেখ শেখার জন্য আমরা এখন খাতায় চলে যাব। এখন আমরা 13-র আয়তলেখ অঙ্কন শিখবো। দেখো 13-র আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আমার প্রশ্নে দেয়া ছিল কিন্তু বয়স বা বছরের, বয়স দেওয়া ছিল বছরে, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, আর গণসংখ্যা দেওয়া ছিল। আমরা আগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নেব। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে বের করব, প্রথম থেকে 0.5। দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কেন বের করব, এখন কিন্তু যে ব্যাপারটা বিচ্ছিন্ন আছে, দেখো 6-এর পরে 7 এক ঘর ফাঁকা আছে, 8-এর পরে 9 এক ঘর মাঝে ফাঁকা আছে। তো আমরা অবশ্যই সেটা এটারে অবিচ্ছিন্ন করে নেব। এই জন্য প্রথম থেকে 0.5 মাইনাস করব আর পরেরটার 0.5 প্লাস করব। তো 0.5 যদি মাইনাস করি তাহলে হবে, দেখো 5 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে হবে কিন্তু 4.5। আর 6-এর সাথে যদি আমরা মানে 0.5 যোগ করি তাহলে হবে কিন্তু 6.5। তো দেখো তাহলে প্রথমটার সাথে 0.5 মাইনাস, পরেরটার সাথে 0.5 প্লাস। তো এই 7 থেকে আমরা 0.5 যদি মাইনাস করি তাহলে হয় 6.5, আর 8-এর সাথে 0.5 যদি প্লাস করি তাহলে 8.5। 9-এর সাথে 0.5 যদি মাইনাস করি তাহলে 8.5,
আর 10-এর সাথে 0.5 যদি প্লাস করি তাহলে হবে 10.5, 11-এর সাথে যদি 0.5 মাইনাস করি তাহলে 10.5, আর 12-এর সাথে 0.5 প্লাস করলে 12.5। এভাবে আমরা প্রথমগুলোর সাথে 0.5 মাইনাস করব আর পরেরগুলোর সাথে 0.5 প্লাস করব। কেন মাইনাস প্লাস করতেছি দেখো, এখন অবিচ্ছিন্ন হয়ে গেছে 6.5, 6.5, 8.5, 8.5, দেখো অবিচ্ছিন্ন হয়ে গেছে। আগে কিন্তু বিচ্ছিন্ন ছিল, এখন এই দুইটা সমান, এই দুইটা সমান, এই দুইটা সমান, দেখো 12.5, 12.5, 14.5, 14.5, 16.5, 16.5। এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। মূল বিন্দু থেকে 4.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা আগের ঘরগুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে। তো দেখো আমি গ্রাফটা যাতে সময় না লাগে এই জন্য আগের থেকে অঙ্কন করে রেখেছি। দেখো এটা হলো এক্স অক্ষ, এটা হলো দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটার বলা হয় এক্স, এটার বলা হয় এক্স, এটার বলা হয় এক্স প্রাইম, এটার বলা হয় ওয়াই, এটার বলা হয় ওয়াই প্রাইম, এটার বলা হয় মূল বিন্দু। অবশ্যই এগুলো দিবে এবং এই তীর চিহ্নগুলো দিবে, অনেকে তীর চিহ্ন দাও না, এটা তীর চিহ্নগুলো দিবে। এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হলো যে আমরা যে ব্যাপারটা থাকে সেটা হলো যে প্রথমে আমার আছে 4.5, এখানে যাই থাক আমার যদি 10.5, 100.5, 500.5 থাকে সেক্ষেত্রেও আমি কিন্তু 5 ঘর পরে যে লিখবো। দেখো আমার এখানে 4.5 আছে, তাই আমি 5 ঘর পরে লিখেছি। এবং আগে যে ব্যাপারটা আমরা এখানে ভাঙা চিহ্ন দিব, ভাঙা চিহ্ন দ্বারা বোঝাবে আগের ঘরগুলা বিদ্যমান আছে। এখানে ভাঙা চিহ্ন দিব, দেখো এই ভাঙা চিহ্ন দ্বারা বোঝাবে আগের ঘরগুলা বিদ্যমান আছে। আমি কিন্তু এই নীল কালি ব্যবহার করেছি, এই সবুজ কালি ব্যবহার করেছি, কারণ সবুজ কালি ব্যবহার করার একটাই কারণ যে পেন্সিল দিয়ে লিখলে হয়তো অনেকে ক্যামেরায় স্পষ্ট নাও আসতে পারে, তোমরা কিন্তু আবার সবুজ কালি দিয়ে লিখবে না, তোমরা অবশ্যই নীল কালি দিয়ে লিখবে, সরি অবশ্যই তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে লিখবে। পরীক্ষায় নীল কালি বা সবুজ কালি দিয়ে লিখলে বা লাল কালি দিয়ে লিখলে গ্রাফ হবে না, এই পুরাটাই তুমি পেন্সিল দিয়ে লিখবে। কারণ কি পেন্সিল দিয়ে লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে আছে 4.5, তো আমরা 5 ঘর পরে যে 4.5 লিখেছি, যাই থাক যদি 100.5 থাকে তাও আমরা 5 ঘর পরে লিখবো এবং তার আগে ভাঙা চিহ্ন দিব, ভাঙা চিহ্ন দ্বারা বোঝাবো যে আগের ঘরগুলা বিদ্যমান আছে। এরপরে দেখো 4.5 পরে এরপরে আছে 6.5। আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়েছি, তাহলে দেখো 4.5 লেখা শেষ। এরপরে দেখো 6.5, তাহলে 5.5, 6.5, তাহলে 2 ঘর পরে 6.5, তাহলে 4.5। এরপরে আমরা 2 ঘর পরে যাই যে লিখবো 6.5। দেখো আমরা 1 ঘর সমান 1 একক ধরছি, সুতরাং প্রথমে 4.5, এরপরে 2 ঘর পরে যেহেতু 2 ব্যবধান আছে 4.5 লেখা শেষ, 5.5, 6.5, তাহলে 2 ঘর পরে যে 6.5। আবার দেখো 6.5 লেখা শেষ, 7.5, 8.5। এরপরে দেখো আমরা 2 ঘর পরে 8.5 লিখেছি, আবার 2 ঘর পরে 10.5 লিখেছি, আবার 2 ঘর পরে 12.5 লিখেছি, আবার 2 ঘর পরে 14.5 লিখেছি, আবার 2 ঘর পরে 16.5 লিখেছি, আবার 2 ঘর পরে 18.5 লিখেছি। এখন তুমি যদি এইখানে যদি তুমি মনে করো যে আমি 1 ঘর সমান 1 একক ধরেছি বলে 2 ঘর পর পর লিখেছি, এখন যদি তুমি মনে করো যে যদি এই ক্ষেত্রে যদি তুমি 2 ঘর সমান 1 একক নাও সেক্ষেত্রে কিন্তু তোমার ঘর হবে 4টা, তাহলে কিন্তু এই গ্রাফটা একটু ভালো হবে দেখতে। আমি প্রতিটা অঙ্ক 1 ঘর সমান 1 একক নিয়ে ধরেছি, কারণ কি যাতে তোমাদের সমস্যা না হয়। তুমি যদি এখানে 2 ঘর সমান 1 একক নাও তাহলে কিন্তু তোমার মাঝে ঘর রাখতে হবে 4টা। আমি যেহেতু 1 ঘর সমান 1 একক নিয়েছি তাই আমার মাঝে ঘর রাখতে হয়েছে 2টা, এটা মনে রাখবা। যদি কেউ 2 ঘর সমান 1 একক নাও সেক্ষেত্রে 4 ঘর রাখবা, 4 ঘর পর পর প্রথমে 4.4, তারপর আবার 4 ঘর পরে তুমি 4.5, এরপর আবার 4 ঘর পরে 6.5 লিখবে, এভাবে লিখতে থাকবে। আর গণসংখ্যা দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়েছি, গণসংখ্যা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এক। প্রথমে দেখো 5 ঘর পরে 5, মানে যেহেতু 1 ঘর সমান 1 একক নিয়েছি তাই 5 ঘর পরে 5 দিব, আবার 5 ঘর পরে 10 দিব, আবার 5 ঘর পরে 15 দিব, আবার 5 ঘর পরে 20 দিব, এরপর আবার 5 ঘর পরে 25 দিব, আবার 5 ঘর পরে 30 দিব, আবার 5 ঘর পরে 35 দিব। যেহেতু আমার সর্বোচ্চ আছে 29, এই 31, সুতরাং আমরা 35 পর্যন্ত লিখেছি। তো এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো 4.5 থেকে 6.5। দেখো 4.5 থেকে 6.5 উপরে আছে 25 গণসংখ্যা আছে, তাহলে আমরা 25 পর্যন্ত
তুলছি, 25 পর্যন্ত লিখছি। এরপরে আছে 27 পর্যন্ত গেছি, দেখো 16 25, দেখো 5 10 15 20 25 পর্যন্ত গেছি। এরপর 27 পর্যন্ত গেছি, যাব 27 পর্যন্ত, এরপর 28 পর্যন্ত, এরপর 31, তারপরে 29, তারপরে 28, এরপরে 22, দেখো এরপর লাস্টে 22 পর্যন্ত গেছি। যাওয়ার পরে আমার এই অঙ্কনটা মানে আয়তলেখ আঁকানো শেষ। এখন যে ব্যাপারটা করবে, লাস্টে হালকা করে স্কেচ করে দেবে, অথবা আড়াআড়ি ভাবে দাগ দিয়ে দিতে পারো। আর যদি সময় না পাও সেক্ষেত্রে স্কেচ বা দাগ দেওয়ার দরকার নাই। এক্ষেত্রে তোমার খুব এই দাগ দেওয়ার জন্য যে তোমাকে এক্সট্রা নাম্বার দেবে তা না, বা স্কেচ করার জন্য যে এক্সট্রা নাম্বার দেবে তা না। স্কেচ করলে যে ব্যাপারটা এটা দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য তুমি যদি মনে করো হালকা স্কেচ করে দিতে পারো। আর অবশ্যই যে কমন ভুলগুলো তোমরা করো, এখানে এই তীর চিহ্ন দাও নয়, তীর চিহ্নটা অবশ্যই দিবে। আর এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা অবশ্যই দিবে। এই বিন্দুগুলো দিবে, বিন্দু এইখানে অনেকে দাও, এই বিন্দুগুলো দেওয়া যাবে না। আর অবশ্যই গ্রাফে এক্স ও ওয়াই অক্ষ বরাবর 1 গজ সমান 1 একক যদি লিখো, একেবারে গ্রাফটা পরিপূর্ণ বোঝায়। আর এইদিকে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা অবশ্যই লিখবে। এদিকে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখছো, এটাও লিখবে। তাহলে কি গ্রাফটা একেবারে পরিপূর্ণ বোঝাবে এবং সুন্দর বোঝাবে। আর আবারও বলছি, সবুজ বা লাল বা নীল কোনো কালার দিয়ে লিখতে পারবে না। আমি জাস্ট বোঝানোর জন্য, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, এজন্য সবুজ কালি দিয়ে লিখছি। অবশ্যই তোমরা এটা পেন্সিল দিয়ে, মানে এই পেন্সিল দিয়ে অঙ্কন করবে, এবং এই স্কেচও পেন্সিল দিয়ে করবে। টোটালটা এখানে গ্রাফে যা আছে, এই টোটালটা তোমরা অবশ্যই সবকিছু পেন্সিল দিয়ে করবে। তো দেখো আমার অঙ্কন করানো শেষ। তো প্রথমে কিভাবে লিখবে আমি একটু দেখাই দিই। সেটা হলো যে প্রথমে তুমি এই ছক আঁকবে আয়তলেখের জন্য, এরপরে এই 5 লাইন বা 4 লাইন যাই হোক এটা লিখবে। লিখার পরে গ্রাফটা এখানে স্টাপলার করবে। পরীক্ষায় খাতার ক্ষেত্রে তুমি যে ব্যাপারটা এই পাশ থেকে শুরু করবে, আর গ্রাফটা পরের পেজে যে স্টাপলার করবে, অনেকে এরপরে স্টাপলার করো, এটা করবে না। পরের পৃষ্ঠায় যে স্টাপলার করবে, সুন্দর করে স্টাপলার করবে। এখানে যদি পারো 3টা স্টাপলার করে দিলে সুন্দর হবে। দেখো আমি স্টাপলার করতেছি, দেখো আমার সুন্দরভাবে আমার গ্রাফ হয়ে গেছে। তো দেখো আমার গ্রাফটা এইভাবেই পরীক্ষার খাতায় লিখবে। প্রথমে ছক, তারপর লিখা, তারপরে গ্রাফ। দেখো সুন্দরভাবে লেখা শেষ, এবং এই গ্রাফটা কিন্তু এখন পরিপূর্ণভাবে আছে, একেবারে সুন্দরভাবে। তবে অবশ্যই সবগুলা পেন্সিল দিয়ে লিখবে। তো আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আবার তোমাদের সামনে বোর্ডে হাজির হয়েছি, খাতায় দেখালাম। আশা করি তোমরা আয়তলেখ খুব সুন্দর করে বুঝেছো। আমি প্র্যাকটিক্যালি সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি পরের পর্বে আমি তোমাদের মূল বইয়ের 14 নম্বর অঙ্ক সমাধান করাবো। সে পর্যন্ত ভালো থাকবা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার এই লেকচারটি দেখার জন্য।